বাকি মানে 58% ডিএ পাচ্ছে কেন্দ্র এবং অন্য প্রায় সব রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা, দু একটা বাদে ত্রিপুরা পশ্চিমবাংলার মতো দু একটা রাজ্য সরকার বাদে সবাই 58% ডিএ পাচ্ছে। আমরা হচ্ছি 18%। আপনি কল্পনা করতে পারছেন 40%? হ্যাঁ, আমরা ত্রিপুরায় 33% আর আমরা 18%। আপনি ভাবুন 20 কিস্তি ডিএ কমপ্লিট হচ্ছে, হয় না, পে কমিশন গঠন করা যায় না, তা আমাদের সবে 18%। ওই 58% হলে তবে 20 কিস্তি ডিএ আমাদের হবে। তাই সরকার ডিএ দিচ্ছেনই না, তাহলে কবে আমাদের সপ্তম পে কমিশন গঠন হবে? 1/1/2026 থেকে কেন্দ্র এবং অন্য রাজ্যের কর্মচারীরা আমাদের থেকে একেবারে বহুগুণ দূরে চলে যাবেন, আমরা সে পিছিয়ে পড়ে থাকবো। সে বলছে যে ওষুধটার দাম হওয়া উচিত 100 টাকা সেটা 1600 টাকায় বিক্রি হচ্ছে, যেটার দাম 200 টাকা হওয়া উচিত সেটা 2200 টাকায় বিক্রি করছে, এখন কিনতে হচ্ছে, যার ফলে তারা আর্থিকভাবে সত্যি খুব খারাপ অবস্থায়। মুশকিলের ব্যাপার দেখুন, যে প্রথম কথা হচ্ছে একটা সরকার, ফ্যাসিস্ট সরকার, সে দেবে না কর্মচারীদের অধিকার, সে মেটাবে না। সর্দার আমজাদ আলী তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে একদম পরিষ্কার বললেন যে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি ভুল বোঝাচ্ছেন, আমার মক্কেলরা আমাকে মারবে। আপনি মামলা ছেড়ে দিলে সেই মামলা যে নতুন আবার বেঞ্চে যাবে, আবার শূন্য থেকে শুরু। কারণ আমরা যেহেতু মূল মামলাকারী সংগঠন, কাজেই মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের রায় পেন্ডিং, সেখানে আমাদের এমন কিছু বলা উচিত নয় যাতে মহামান্য সুপ্রিম কোর্টের রোষের মুখে আমরা পড়ি। কিন্তু দিনের শেষে আমরাও তো মানুষ, আমরা তো কর্মচারীদের কাছে দায়বদ্ধ, পেনশনারদের কাছে দায়বদ্ধ। সুপ্রিম কোর্টের রাজ্য সরকার শয়ে মামলা করছেন, তা তারা জানেন না সুপ্রিম কোর্টে একটা এসএলপি দাখিল করলে একটা ফিস দিতে হয়, সেখানে কি করতে হয় তারা জানেন না? সব জানেন, তারা জেনে বুঝে ভুল এসএলপি দিয়েছেন, ফিসটা দেননি যাতে দীর্ঘায়িত করা যায়। ওই খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমাদের বিপুল বেশি টাকা দিয়ে বিমানের টিকিট কাটতে হলো বা ইত্যাদি ইত্যাদি। তা এগুলো কোল্যাটারাল ড্যামেজ। কিন্তু আমি বলছি যে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের এই যে মেনশন পিটিশনে তাদের যে মানে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ করলো, আইনিভাবেই করলো, এখতিয়ারের মধ্যে থেকেই করলো, এখতিয়ারের বাইরে গিয়ে করেটা মানেননি। কাজেই এতে আদালতের অবমাননা হয়েছে। তা সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত, তা সেক্ষেত্রে আমরা আদালত অবমাননার মামলা করেছি, তার শুনানি হবে এবং আদালত, সুপ্রিম কোর্ট এমন একটা দৃষ্টান্তমূলক নির্দেশ দেবেন যাতে ভবিষ্যতে রাজ্য সরকারের এই সাহস না হয় যে তারা আদালতের নির্দেশ মানবেন। ওখানকার ইউথ হোস্টেলে সেখানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয়, হাউস রেন্ট ইত্যাদি ইত্যাদি, ওগুলোর কথা আমি আনছি না, ডিএ দেওয়া হয়। তা একই রাজ্য সরকারের কর্মচারীরা ভিন্ন ভিন্ন জায়গায় প্লেস অফ পোস্টিং এর জন্য তারা ভিন্ন ভিন্ন হারে ডিএ পেতে পারেন না। এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী। সরকারের বিরুদ্ধে একটা সমস্ত কিছু কিন্তু আদালতে সমাধান হবে না। এটা আদালতে আমরা 10 বছর ধরে মামলা করছি, এখনও এই রায় আমরা ছিনিয়ে আনতে পারিনি। তার মানে প্রত্যেকটা দাবির জন্য যদি ওই 10 বছর, 12 বছর, 14 বছর আদালতে লড়াই করতে হয়, সেটা তো আর সম্ভব নয়। কাজেই আন্দোলন ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি প্রত্যেকটা কর্মচারীকে, কর্মরত পেনশনাররা তো এখন আন্দোলন করতে পারবেন না, কাজে কর্মরত কর্মচারীদের করতে হবে। আনতে পারলে কিন্তু দাবি মিটবে না, আর আদালতের উপর তো সব কিছু সমাধান হবে না। কাজে আমাদের এই আন্দোলনের মানসিকতা আনতে হবে এবং সরকারের পক্ষে যারা আছেন তাদেরকে একটা কথা বলবো, দিনের শেষে বঞ্চিত কিন্তু আপনি হচ্ছেন, দিনের শেষে বঞ্চিত কিন্তু মমতা ব্যানার্জি বা আপনাদের নেতা ওই মানস ভূঁইয়া তিনি কিন্তু হচ্ছেন না, তিনি কিন্তু রসে বসে আছেন। আপনি একজন শিক্ষাকর্মী হিসেবে আপনার কার্যক্ষেত্রে ঢুকছেন, যখন একজন বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মী যখন কর্মস্থলে ঢুকছেন, তখন আপনারা পেশার স্বার্থে, এই 40% ডিএ আদায়ের স্বার্থে, এই মানে ডিএর রায়, যে কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করার দাবিতে, অন্যান্য দাবিতে আপনারা ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হন। সেই কনস্টিটিউশনাল কমিটমেন্টটা পর্যন্ত এ সরকার মিট আপ করছে না। তো সেটা মিট আপ করার জন্যে তা আমরা তো সরকার করছে না বলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন আন্দোলন করে রাজ্য সরকারকে নথি স্বীকার করানো দূরের কথা, আমরা আলোচনাতে বসতেই রাজি করাতে পারিনি। তো সেই জন্য তো বাধ্য হয়ে আমরা করেছি। এবার 10 বছর ধরে মামলা চলছে। প্রথম আমরা ধাক্কা খেলাম যখন কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে, তার বেঞ্চ শুনানি শেষ হয়ে গেছে, তিনি অবসর নেবেন। তা আমরা সবাই প্রত্যাশা করে আছি যে অবসরের আগে তিনি রায় দেবেন। তো অবসরের আগে যেদিন আমাদের মামলার দিন ছিল আমরা গেলাম, তো তিনি বললেন আমি রায় দিচ্ছি না, পরের বেঞ্চের জন্য রেখে গেলাম। এবং স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আসলে যে বিচারপতি বসে আছেন, তিনি এজলাসে বসে একেবারে 100% মিথ্যে কথা বলছেন। এটা আমাদের স্তম্ভিত করে দিয়েছিল যে বিচার ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। মিথ্যা কথা বলছেন। তিনি বললেন যে বা আমি রেখে যাচ্ছি পরের বেঞ্চ,
আমি মানে অবসর নিচ্ছি, আর সময় নেই, অনেক হিসেব করতে হবে, তা পরের বেঞ্চ মামলাটা দু একটা শুনানি করি, রায় দিয়ে দেবে। এখন আইনের এত বিষয় তো আমরা বুঝি না, কিন্তু আমাদের তৎকালীন আইনজীবী সর্দার আমজাদ আলী তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে একদম পরিষ্কার বললেন যে আপনি ভুল মিথ্যে কথা বলছেন, আপনি ভুল বোঝাচ্ছেন, আমার মক্কেলরা আমাকে মারবে, আপনি মামলা ছেড়ে দিলে সেই মামলা যে নতুন আবার বেঞ্চে যাবে, আবার শূন্য থেকে শুরু হবে। এই এতদিনের যে অবজারভেশন, এতদিনের যে শুনানি, এর কোনো মূল্য থাকবে না। এবং নিশিতা মাত্রে তিনি রায় না দিয়েই চলে গেলেন। এখন একজন বিচারপতি তিনি অবসর গ্রহণ করবেন, তার তো নির্দিষ্ট দিন আছে, তিনি তো জানেন। এবং হ্যাঁ, যদি এরকম হতো যে শুনানি অনেক বাকি, সেটা একটা বিষয়, কিন্তু শুনানি প্রায় শেষ, শুনানির আর কিছু নেই, তো তখন তো তিনি রায়টা দিয়ে যাবেন, তিনি কিন্তু রায় দিলেন না। তা আমরা অনুমান করেছি একটা কিছু ঘটেছে যার ফলে উনি রায়টা দিলেন না। এবং পরের বেঞ্চে কিন্তু সত্যি সত্যি আমজাদ আলী সঠিক কথাই বলেছিলেন যে পরের বেঞ্চে কিন্তু আবার প্রথম থেকে মামলাটা শুরু হলো। এই একটা বিরাট ক্ষতি আমাদের হয়ে গেল, তখনই মামলাটা রায় হয়ে যেতে পারত। তারপরে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরকার গেল 2022 সালের 28শে নভেম্বর প্রথম হিয়ারিং হলো। তার আগে কিন্তু যখন সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে সরকার, রাজ্য সরকার, সেই সরকার আজকে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে, কারণ আমরা যেহেতু মূল মামলাকারী সংগঠন, কাজেই মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের রায় পেন্ডিং, সেখানে আমাদের এমন কিছু বলা উচিত নয় যাতে মহামান্য সুপ্রিম কোর্টের রোষের মুখে আমরা পড়ি। কিন্তু দিনের শেষে আমরাও তো মানুষ, আমরা তো কর্মচারীদের কাছে দায়বদ্ধ, পেনশনদের কাছে দায়বদ্ধ। তারাই তো 10 বছর ধরে আমাদের উপর আস্থা, ভরসা, বিশ্বাস রেখে এত দিন ধরে মামলাটা আমরা যেভাবে চালিয়েছি তারা সেভাবে চালাতে দিয়েছেন, তাদেরই আর্থিক সহায়তায় আমরা মামলা চালিয়েছি। হ্যাঁ, এটা সত্যি যে এখন আমাদের বাজারে খুব অনেক টাকার ধার, কিন্তু তা হলেও হ্যাঁ, ধার বাদে যে টাকাটা আমরা খরচ করেছি সেটাও তো কর্মচারী পেনশনাররাই দিয়েছেন, কাজেই তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এখন তাদের যে কথাগুলো সেগুলো আমরা একবারে উড়িয়ে দিতে পারি না। তা সুপ্রিম কোর্টে কিন্তু মামলা যখন এসএলপি দাখিল হলো এবং রাজ্য সরকার কতগুলো সিলি মিস্টেক করলেন এবং কিছুতেই সেগুলো কারেকশন করছেন না। এবং কলকাতা হাইকোর্টে আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম যে ডিএ ইজ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট, 3 মাস সময় দিয়েছিলেন রায় ইমপ্লিমেন্ট করার, সরকার রায় ইমপ্লিমেন্ট করেনি, যার জন্য আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম। সেই মামলায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা এজিকে বলেছিলেন, হয় আপনারা 1 সপ্তাহের মধ্যে আপনাদের যা ভুল আছে, এমনকি তারা ফিজটা পর্যন্ত জমা দেয়নি। সুপ্রিম কোর্টের রাজ্য সরকার শয়ে শয়ে মামলা করছেন, তা তারা জানেন না সুপ্রিম কোর্টে একটা এসএলপি দাখিল করলে একটা ফিজ দিতে হয়, সেখানে কি কি করতে হয় তারা জানেন না? সব জানেন, তারা জেনে বুঝে ভুল এসএলপি দিয়েছেন, ফিজটা দেননি যাতে দীর্ঘায়িত করা যায়। তা মহামান্য কলকাতা হাইকোর্ট বললেন 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা কারেকশন না করেন আমরা কিন্তু আদালত অবমাননায় আমরা যা রায় দেয়া দিয়ে দেবো। তা সেই ভয়ে কিন্তু সেই ভুল ত্রুটি সংশোধন করলো, তা সেখানে দীর্ঘদিন গেছে। তারপরে 28শে ফেব্রুয়ারি মামলা ও 28শে নভেম্বর মামলা উঠলো। এবং মামলা কেন 28শে নভেম্বর উঠলো এটাও আজকে আমাকে বলতে হচ্ছে। 28শে নভেম্বর মামলা ছিল না, কিন্তু মামলা ছিল পরবর্তীকালে 2রা ডিসেম্বর। তা রাজ্য সরকার পিটিশন দাখিল করলো, মানে যে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা আছে যার ডেট হচ্ছে 30শে নভেম্বর, সেদিন চিফ সেক্রেটারি বা ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি হয়ে যেতে পারে, তাই মামলাটা এগিয়ে আনুন। তা মেনশন আমরাও বহুবার করেছি, মেনশন একটা আইনি প্রক্রিয়া, তা কাজেই সরকার করেছেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু সরকারের এই মেনশনে সুপ্রিম কোর্ট কিন্তু সাড়া দিলেন এবং মামলাটা 2রা ডিসেম্বর থেকে 28শে নভেম্বর করলেন। এবং আমাদের বিপুল আর্থিক ক্ষতি হলো, কারণ আমরা 2রা ডিসেম্বরের হিসেবে বিমানের টিকিট কেটেছিলাম, সেখানে ঘর বুক থেকে আরম্ভ করে সব কিছু সেগুলো সব গেল। এবং ওই খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমাদের বিপুল বেশি টাকা দিয়ে বিমানের টিকিট কাটতে হলো বা ইত্যাদি ইত্যাদি। তা এগুলো কোল্যাটারাল ড্যামেজ। কিন্তু আমি বলছি যে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের এই যে মেনশন পিটিশনে তাদের যে মানে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ করলো, আইনিভাবেই করলো, এখতিয়ারের মধ্যে থেকেই করলো, এখতিয়ারের বাইরে গিয়ে করেনি। কিন্তু আমি বলছি তারা সরকারের চাহিদা পূরণ করলো। এরপর জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে মামলাটা গেল এবং দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে একটা অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবজারভেশন দীনেশ মাহেশ্বরী দিলেন। তিনি বললেন যে মামলার রায় হয়েছে 2018 সালে, অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল 31শে আগস্ট 2018। তা তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কোনো এসএলপি দাখিল করেনি, উল্টে ওই রায়ের প্রেক্ষিতে ওই কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে রায়টাকে লিগ্যালিটি দিয়ে দিয়েছে। তো যে রায়কে রাজ্য সরকার ইতিমধ্যে লিগ্যালিটি দিয়ে দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে এসএলপি কেন?
আমরা খুব আশান্বিত হয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, মামলা দিনের পর দিন শুধু চলছে, উনি শুনছেন না, আবার পরের দিন দিচ্ছেন। বিষয়টা শুধুমাত্র এই বিষয়টা দীর্ঘায়িত করার একটা চক্রান্ত। হ্যাঁ, এবং তারপর জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে গেল, এবং তিনিও প্রথম দিকে একটা খুব ইতিবাচক দিক আমরা দেখলাম। তিনি বললেন না, এই মামলা তো দীর্ঘ করা যায় না, তা আপনারা করুন, শর্ট নোটস দুপক্ষ জমা দিন, সেই শর্ট নোটসের ভিত্তিতে আমরা করব। আমরা খুব আশা বুক বাঁধলাম যে না, এবং আমরা উভয় পক্ষ, সরকার পক্ষ এবং আমরা শর্ট নোটস দিলাম, কিন্তু পরবর্তীকালে সেই শর্ট নোটসের আর কোনো হলো না। ইতিমধ্যে জাস্টিস দীপঙ্কর দত্ত একদিন বেঞ্চে ছিলেন, তা তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টে গেছেন। তা তিনি মামলা যখন উঠল, তিনি বললেন সোশ্যাল মিডিয়ায় কর্মী সমাজের কিছু লোকের নাকি অতি সক্রিয়তা দেখা গেছে, উনি মামলা শুনবেন না। অদ্ভুত যুক্তি। সোশ্যাল মিডিয়ায় কে কি লিখবে? সোশ্যাল মিডিয়া কি আমার বাবার, না কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের বাবার? সোশ্যাল মিডিয়ায় যে কেউ যে কোনো জিনিস লিখতেই পারেন, তাতে আমাদের কি করার আছে? আমরা তো কেউ কিছু লিখিনি। আমরা তো সোশ্যাল মিডিয়ায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে ওই মামলার ওই শুনানি সম্পর্কে কোনো রকম মন্তব্য করিনি, কিন্তু উনি মামলা শুনলেন না। এখন আমাদের বুঝে নিতে অসুবিধা হয়নি যে উনি যে কোনো কারণে হোক মামলাটা শুনবেন না, এই জায়গা থেকেই উনি মামলাটা শোনেননি। মামলা না শোনার কোনো জাস্টিফাইড কারণ ছিল না। তারপরে যখন জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে মামলা, একদিন 1টার সময় সমস্ত মামলা শেষ হয়ে গেল। তা আমরা বারবার আবেদন করলাম, মামলা শুনলেন না। অর্থাৎ সময় অভাবে যে মামলা শুনছেন না তা নয়, সরকার পক্ষ 2 দিন পাশোবার দিলেন। পাশোবারের ব্যাপারটা হচ্ছে, কলকাতা হাইকোর্টে যেমন মামলা যে অবধি হলো, তারপরেরগুলার মাননীয় বিচারপতিরা শুনলেন না। সুপ্রিম কোর্টে কিন্তু তা নয়, সুপ্রিম কোর্টে যা মামলা থাকবে সব মামলা মাননীয় বিচারপতিরা শুনবেন। তা আমাদের মামলা যখন উঠলো, একদম প্রথম দিকেই মামলা ছিল, আমরা খুব আশায় ছিলাম যে শুনানি হবে, সময়ের অভাব এই কথা বলা যাবে না। কিন্তু সরকার পক্ষ পাশোবাদ দিল, বললো তাদের সিনিয়র অ্যাডভোকেট নেই, তা পাশোবাদ দিচ্ছি, মানে মামলাটা শেষে চলে গেল। তো মামলা যখন শেষে চলে গেল, তখন বিচারপতিরা বললেন সময় নেই। অদ্ভুত ব্যাপার, সরকার পক্ষ পাশোয়ারের সুযোগ ব্যবহার করে মামলাটাকে শেষে পাঠিয়ে দেবেন, আর বিচারপতিরা বলবেন সময় নেই বলে শুনবেন না। কাজেই এই জাস্টিস দীনেশ মাহেশ্বরী, জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে মামলাটা শুধু দিনের পর দিন চলেছে, তারা যে কোনো কারণেই হোক মামলাটা শোনেননি। তা আমরা খুব আশা বুক বেঁধেছিলাম যখন এই মামলাটা অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে গেল। তারা দ্রুত শুনানি করলেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনানি করলেন, এবং পর শুনানি করে তারা একটা ইন্টারিম অর্ডার দিলেন। সেই ইন্টারিম অর্ডারে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বললেন যে আদালতে মামলা পেন্ডিং, টাকা জোগাড় নেই, এই সব কথা বলে কর্মচারীদের যে প্রাপ্য সেটা দিনের পর দিন আটকে রাখা যাবে না, দিতে হবে। এবং প্রথমে 50% বকেয়া ডিএর, অর্থাৎ ওই জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত 25 মানে যা বকেয়া অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে হয়, তার 50% দিতে বললেন। তা সরকার পক্ষ বললেন তাদের কোমর ভেঙে যাবে, তা তাতে কোমর বাঁচাতে 25% বললেন। তো 6 সপ্তাহ সময় দিয়েছিলেন রায় বেরোনোর পরে, কিন্তু আমরা আশা করেছিলাম সরকার এই রায়টা মানবে, সরকার মানলেন না। আমরা কন্টেম্প পিটিশন করলাম, আদালত অবমাননার মামলা করলাম। এখন আইনের এত বিষয় আমরা বুঝি না, আইনের গলিগুজি আমাদের জানা নেই, আইনের ফাঁক ফোকর আমাদের জানা নেই। কিন্তু সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, কর্মচারী, পেনশনারদের মতো আমাদেরও প্রত্যাশা ছিল যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশটা মানেননি, কাজেই এতে আদালতের অবমাননা হয়েছে। তা সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত, তা সেক্ষেত্রে আমরা আদালত অবমাননার মামলা করেছি, তার শুনানি হবে, এবং আদালত সুপ্রিম কোর্ট এমন একটা দৃষ্টান্তমূলক নির্দেশ দেবেন যাতে ভবিষ্যতে রাজ্য সরকারের এই সাহস না হয় যে তারা আদালতের নির্দেশ মানবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে মামলার কোনো হিয়ারিং আজও হয়নি, সুপ্রিম কোর্টে সেটা এখন পেন্ডিং দেখাচ্ছে। তা এরপরে মামলাটা গেল অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে, এবং তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে, মানে সুপ্রিম কোর্টের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে 4, 5, 6, 7 আগস্ট পরপর 4 দিন অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে তারা এই মামলাটা সারা দিন ধরে শুনলেন, এবং সেখানে যেসব গুরুত্বপূর্ণ অবজারভেশন করেছেন সেগুলো সবই কর্মীপক্ষের দিকে, এবং তারা সরকার পক্ষের কোনো বক্তব্য কিন্তু ওই এজলাসের শুনানি চলাকালীন তারা কিন্তু গ্রহণযোগ্য মনে করেননি, এবং তার বিরুদ্ধে কথা বলেছেন। তাদের এই অবজারভেশন দেখে আমাদের আশা হয়েছিল যে তারপরে তারা 7ই সেপ্টেম্বর তারা নির্দেশ দিলেন যে শুনানি শেষ, সরকার পক্ষ অর্থাৎ পিটিশনার তারা 2 সপ্তাহের মধ্যে তাদের রিটন সাবমিশন জমা দেবে, আর ওই সাবমিশন আমাদের দেবে, সুপ্রিম কোর্টেও জমা দেবে। আমরা ওই সাবমিশন দেখার পর আমাদের আরও 1 সপ্তাহ সময় দিলেন, সেই সাবমিশনের পরে আমরা আমাদের সাবমিশন জমা দেবো। তা সরকার পক্ষ 127 পাতার সাবমিশন জমা দিলেন, আমরা 11 পাতার সাবমিশন জমা দিয়েছিলাম। মূল স্পেসিফিক বিষয়গুলো আমরা লিখেছিলাম,
লিখে এবার সেটা ধরুন আরও 3 সপ্তাহ গেল, তার মানে 7ই সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসটা চলে গেল। তারপরে ধরুন অক্টোবর মাস গেছে, নভেম্বর মাস গেছে, আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ। হ্যাঁ, এটা ঠিক যে মামলাটা খুব গুরুত্বপূর্ণ মামলাটায় রায় লিখতে যথেষ্ট সময় লাগবে, কিন্তু কর্মচারীরা দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা করছেন। অসংখ্য পেনশনার এবং কর্মরত কর্মচারী আমাদের মধ্যে আর নেই, যারা সেদিন ছিলেন তারা চলে গেছেন, মারা গেছেন, তারা দেখে যেতে পারলেন না মামলাটার কি গতি হলো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? একদিকে একটা ফ্যাসিস্ট সরকার, সে কোনো গণতান্ত্রিক আন্দোলনের কোনো ভাষা বুঝবে না, সে কর্মচারীদের এইভাবে বঞ্চনা। আজ ভাবছেন আজকে 40% ডিএ বাকি, মানে 58% ডিএ পাচ্ছে কেন্দ্র এবং অন্য প্রায় সব রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা, দু একটা বাদে, ত্রিপুরা পশ্চিমবাংলার মতো দু একটা রাজ্য সরকার বাদে সবাই 58% ডিএ পাচ্ছে। আমরা হচ্ছি 18%। আপনি কল্পনা করতে পারছেন? 40%। হ্যাঁ, আমরা ত্রিপুরায় 33% আর আমরা 18%। আপনি ভাবুন। তা আমরা 40% ডিএতে পিছিয়ে, এবং কেন্দ্র 26 থেকে কেন্দ্র এবং অন্য সব রাজ্যের, প্রায় সমস্ত রাজ্যের নতুন 8ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়ে যাবে। আমাদের 7ম বেতন কমিশনের 1/1/2026 থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু যতক্ষণ না এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেওয়ার অর্থ 10 বছর হচ্ছে পে কমিশনের পিরিয়ড, সেই 10 বছরে 20 বার ডিএ দেওয়া যায়, 20 কিস্তি। যতক্ষণ না 20 কিস্তি ডিএ কমপ্লিট হচ্ছে হয় না, পে কমিশন গঠন করা যায় না। তা আমাদের সবে 18%, ওই 58% হলে তবে 20 কিস্তি ডিএ আমাদের হবে। তাই সরকার ডিএ দিচ্ছেনই না, তাহলে কবে আমাদের 7ম পে কমিশন গঠন হবে? 1/1/2026 থেকে কেন্দ্র এবং অন্য রাজ্যের কর্মচারীরা আমাদের থেকে একেবারে বহুগুণ দূরে চলে যাবেন, আমরা সে পিছিয়ে পড়ে থাকবো। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থায় সরকার গণতান্ত্রিক কোনো আন্দোলনের ভাষা বুঝছেন না, তারা দেবেন না, এটা একদম ঠিক করে রেখেছেন। আর এদিকে আদালতে দীর্ঘসূত্রতা, 10 বছর ধরে আমরা ন্যায় চেয়ে চলেছি, আমরা কোনো অন্যায় দাবি করিনি। আমাদের তো দুটো সিম্পল বক্তব্য, তাতে এই 10 বছর সময় কেন লাগবে এটা আমার মাথায় ঢুকছে না। এবং যে মাননীয় বিচারপতিরা বিচার করে রায় দেবেন, তারাও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএটা পান। তারা আমাদের থেকে অনেক ভালো জানেন যে ডিএটা কি, ডিএটা কেন দেওয়া হয়, ডিএটা দেওয়ার উদ্দেশ্যটা কি, এবং ডিএর আইন গ্রাহ্যতাটা কোথায়, তারা জানেন। তা হচ্ছে না। এখন 10 বছর ধরে একটা মামলা চলছে। আমাদের তো সিম্পল 3টে দাবি ছিল, এর মধ্যে কোনো জটিলতা নেই। এই মামলা তো 10 বছর যাওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। 1 নম্বর হচ্ছে যে আর্টিকেল 309-এ সংবিধানের তুমি রোপা 2009 করেছো, পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত তিনি এআইসিকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেওয়ার লিপিবদ্ধ করে গিয়েছিলেন, রুলস রিভিশন অফ রুলস অ্যান্ড পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009-এ। এটা একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সাংবিধানিক প্রতিশ্রুতি। কাজেই আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ওই পুরো 5ম বেতন কমিশন মানে রোপা 2009-এর এতে আমাদের যা বকেয়া ডিএ সেটা আমাদের দিয়ে দাও। এটা 1 নম্বর। এটা তো কনস্টিটিউশনাল কমিটমেন্ট, এটার জন্য তো কোনো বিস্তারিত ব্যাখ্যা বিশেষ কিছু লাগে না। দ্বিতীয় দাবিটা ছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সারা ভারতে মান্যতাপ্রাপ্ত একটা সূচক, রাজ্য সরকারের অন্য কোনো রকম সূচক নেই। রাজ্য সরকার যখন বেতন কমিশন গঠন করেন তখন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর দাঁড়িয়েই বেতন কমিশন গঠন করেন। দিল্লি চেন্নাই যখন ডিএ দেন তখন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএ দেন। কাজেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমাদের ডিএ দেওয়া হোক। আর 3 নম্বর দাবিটা একেবারেই অত্যন্ত নগণ্য দাবি, সেটা হচ্ছে দিল্লি এবং চেন্নাই বঙ্গভবনে এবং ওখানকার ইউথ হোস্টেলে সেখানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয়, হাউস রেন্ট ইত্যাদি ইত্যাদি, ওগুলোর কথা আমি আনছি না, ডিএ দেওয়া হয়। তা একই রাজ্য সরকারের কর্মচারীরা ভিন্ন ভিন্ন জায়গায় প্লেস অফ পোস্টিং এর জন্য তারা ভিন্ন ভিন্ন হারে ডিএ পেতে পারেন না। এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী। কাজেই এই বৈষম্য দূর করুন। তো এই সহজ সরল 3টে বিষয়ের সমাধান করতে 10 বছর লেগে গেছে। এখন আমি জানি না যে মহামান্য সুপ্রিম কোর্ট রায় রিজার্ভ রেখেছেন। এখন সেপ্টেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে আমাদের তরফ থেকে, আমাদের বা রাজ্য সরকারের তরফ থেকে যা যা করণীয় সব করা হয়ে গেছে। অক্টোবর চলে গেছে, নভেম্বর চলে গেছে, ডিসেম্বরের আজকে 18 তারিখ, তারপর আবার বড়দিনের ছুটি পড়বে। এখন নজর তাহলে স্যার 26-এ। এখন কি বলবো বলুন, এখন সুপ্রিম কোর্ট সর্বোচ্চ অথরিটি, তারা এবং অনেক পেনশনার বা অনেক কর্মচারী আশঙ্কা প্রকাশ করছেন যদি এই দুই বিচারপতির কেউ যদি অবসর নিয়ে নেন। আমি জানি না এদের অবসর গ্রহণ কবে, তা এখন সেটাও আমাদের দুশ্চিন্তায় ফেলছে। তা আমরা আশা ছাড়া আর কি করতে পারি? এবং বিশ্বাস করুন কর্মচারীরা বারবার ফোন করছেন, আমরা কি বলবো? সব শেষে একটা কথা বলবো যে এই সরকারের বিরুদ্ধে একটা সমস্ত কিছু কিন্তু আদালতে সমাধান হবে না। এটা আদালতে আমরা 10 বছর ধরে মামলা করছি, এখনও এই রায় আমরা ছিনিয়ে আনতে পারিনি।
তার মানে প্রত্যেকটা দাবির জন্য যদি ওই 10 বছর বা 12 বছর 14 বছর আদালতে লড়াই করতে হয়, সেটা তো আর সম্ভব নয়। কাজেই আন্দোলন ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি প্রত্যেকটা কর্মচারীকে কর্মরত পেনশনাররা তো এখন আন্দোলন করতে পারবেন না, কাজেই কর্মরত কর্মচারীদের করতে হবে। আমি প্রত্যেকটা কর্মরত কর্মচারীর কাছে মানে করজোড়ে আবেদন করব যে অনেক দিন তো হলো, কর্মচারীদের একটা বড় অংশ এই সরকারকে পেটের লিভারের মতো রক্ষা করার তাগিদে এই মামলার বিরোধিতা করছেন, যে কোনো কর্মচারী আন্দোলনের বিরোধিতা করছেন, তারা সরকারকে সমর্থন করছেন। আমরা বলছি সারা ভারতবর্ষে যেমন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, ব্যাংক, এলআইসি, জেআইসি, রেলের কর্মচারীরা, তারা যেমন দলীয় রাজনীতিটাকে পেশা ক্ষেত্রের বাইরে রেখে এসে পেশার স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করে সরকারকে দাবি মেটাতে বাধ্য করে, আমাদের পশ্চিমবাংলার রাজ্য কর্মীদের ক্ষেত্রেও এই পরিস্থিতিটা না আনতে পারলে কিন্তু দাবি মিটবে না। আর আদালতের উপর তো সব কিছু সমাধান হবে না, কাজে আমাদের এই আন্দোলনের মানসিকতা আনতে হবে। এবং সরকারের পক্ষে যারা আছেন তাদেরকে একটা কথা বলবো, দিনের শেষে বঞ্চিত কিন্তু আপনি হচ্ছেন, দিনের শেষে বঞ্চিত কিন্তু মমতা ব্যানার্জি বা আপনাদের নেতা ওই মানস ভূঁইয়া তিনি কিন্তু হচ্ছেন না, তিনি কিন্তু রসে বসে আছেন, বা আগে সরকার পক্ষের কর্মচারী সংগঠন